আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা আমাকে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। জীবনে ইংরেজি শিখেছেন অনেক শিক্ষকের কাছে, এখন শিখবেন হচ্ছে ভাইয়ের কাছে। আগে শিক্ষকের কাছে শিখেছেন, এখন শিখবেন কার কাছে? ভাইয়ের কাছে, তাই না? আজকে এমন একটা ক্লাস আপনারা উপহার পেতে যাচ্ছেন। আমি আশা করব যে আজকের এই ক্লাসটা আপনাদের জন্য বেসিক একটা ক্লাস হবে। এরপরে হচ্ছে আমরা চাকরির পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা একদম বিশ্লেষণধর্মী ক্লাসটা করব। তো আপনারা কেউ মাইন্ড করেন না যে আমি সব ক্লাস নিচ্ছি। ভাই, সব ক্লাস বুঝতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই, কারণ দীর্ঘদিন বিসিএস ব্যাচে 10টা সাবজেক্ট পড়িয়েছি। তো আপনাদের পড়াতে বেশি একটা সমস্যা হবে না। আর এরপরেও যদি কোনো ভাই বোনের সমস্যা থেকে যায় তাহলে সে অবশ্যই আমাদের অন্যান্য টিচার কিন্তু রয়েছেন। মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই মনে হয় একাই টিচার, আর কেউ মনে হয় নাই। আমার সাথে অনেক টিচার আছেন, তো সেক্ষেত্রে আমি দিব। কিন্তু আপনাদের যদি যতক্ষণ আপনারা আমার ক্লাস বুঝতে পারবেন ততক্ষণ আমি চাচ্ছি না যে আমি চাচ্ছি যে নিজেই সব কিছু গুছাই দিতে, আপনাদের একদম প্রপারলি ওয়েতে গুছাই দেওয়ার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের দারুণ একটা ক্লাস উপহার দিব। চলেন দেখেন, আজকে আমরা যেটাই শিখি না কেন প্রথম আমার দরকার হচ্ছে যে ভাই এই যে ইংলিশটা যদি একটু বলি, দেখেন যে ইংলিশ একটা কঠিন সাবজেক্ট ভাই, কারণ হচ্ছে একটা ভাষা ইংরেজি, তাই এই ভাষাটা কিন্তু আমার আপনার জন্য কঠিন হবে, এটা অস্বাভাবিক কিছু না। যেমন হচ্ছে এই বাংলাটা কিন্তু যারা ইংলিশ, যারা ব্রিটিশ, তারা কিন্তু বাংলা বলতে পারে না। ঠিক তেমনইভাবে আমরা কিন্তু যারা বাংলাদেশে বাস করি, আমাদের ভাষা তো বাংলা, কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু আমরা প্রবলেম ফেস করে থাকি। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এখন কথা হলো এই ইংলিশ যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমরা জানি যে আমাদের গ্রামেটিক্যাল রুলস থেকে প্রশ্ন আসে। ভাই, আমাদের দরকার চাকরি পাওয়া, তাই না? আমরা এখানে যারা আছি আমাদের দরকার হচ্ছে একটা বেকারত্ব দূর করে আমরা একটা সুন্দর একটা চাকরি পাবো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর চাকরির পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা সব থেকে বেশি অ্যানালাইসিস মনে হয় আমি নিজে করি। হ্যাঁ বলেন, আপনি একটা কথা বলতে চাচ্ছেন, বলেন, সমস্যা নেই, বোন। তো যেটা বলছিলাম যে বিগত 6-7টা বছর ধরে যেহেতু এই লাইন পড়াচ্ছি, জব সলিউশনটা একদম আয়ত্তের মধ্যে, যে কোন চাকরিতে আসলে কি ধরনের প্রশ্ন পড়ে। তো সেক্ষেত্রে আমরা চলেন শুরু করব। আচ্ছা, আমার ক্লাসগুলো ভালো লাগে, আচ্ছা সমস্যা নেই। এখন চলেন ভাই বোনেরা, খুব মনোযোগ দিবেন। আচ্ছা, ইংলিশ সর্বপ্রথম কি থেকে আসে বলেন তো? একদম শুরুটা আসে হচ্ছে লেটার থেকে। শুরুটা আসে কি থেকে বলেন তো? লেটার থেকে। একটা ধারাবাহিকভাবে আমরা শিখবো, আমরা সবকিছু ধারাবাহিকভাবে শিখবো। তা লেটার মানে কি ভাই? লেটার মানে আমরা জানি হচ্ছে বর্ণ। বাংলা বর্ণমালায় যেমন আমরা বাংলা বর্ণমালা জানি একটা বর্ণমালা রয়েছে, এবং এই বাংলা বর্ণমালায় টোটাল 50টি বর্ণ রয়েছে। ঠিক তেমনই ভাবে এই যে ইংলিশের ক্ষেত্রে আমরা জানি যে 26টি বর্ণ রয়েছে। ইংলিশের ক্ষেত্রে আমাদের লেটার কয়টা বলেন তো? 26টা লেটার রয়েছে। এই 26টা লেটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে বলেন তো? দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে ভাওয়েল, আরেকটাকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। একটাকে আমরা বলি হচ্ছে ভাওয়েল, আরেকটাকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, ম্যাথ করতে গেলে যে প্রবলেম ফেস করি ওগুলো কিভাবে সলভ করবেন আমি গতকালকেও বলেছি, পাঠশালা গ্রুপে পোস্ট করবেন। পাঠশালা গ্রুপে পোস্ট করলে আপনার সলভ দেওয়ার জন্য পাবলিক রয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা হচ্ছে ভাওয়েল আছে, আরেকটা হচ্ছে কনসোনেন্ট আছে। আমরা জানি যে ভাওয়েল আছে হচ্ছে ভাইয়া 5টা। কি কি বলেন তো? এ, ই, আই, ও, ইউ। এই 5টাকে আমরা ভাওয়েল বলি। এই 5টা হচ্ছে ভাওয়েল। আর বাকি যা আছে, বাকি যে 21টি আমাদের থাকে, এই 21টাকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। এই 21টাকে আমরা কি বলি বলেন তো ভাই বোনেরা? 21টাকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। একটু হাই হুই সাই সুই দিবেন, দেখবেন যে ক্লাসটা অনেক ভালো লাগবে। এবং শুধু ভালো লাগবে না, বিলিভ মি, আপনারা এরকম সুন্দরভাবে ক্লাসের পড়া দেখবেন ক্লাসেই হয়ে যাচ্ছে। আমরা প্রচুর এক্সাম্পল দিয়ে কাজ করব। ইংরেজি হচ্ছে প্রচুর এক্সাম্পল শিখতে হয়। আপনি যত এক্সাম্পল শিখবেন আপনি তত ভালো শিখতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখেন ভাওয়েল আমাদের কয়টা আছে বলেন তো? 5টা ভাওয়েল আছে। এই ভাওয়েলের পর আমাদের আছে হচ্ছে কনসোনেন্ট। আশা করছি আমরা এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এই বেসিকটুকু যদি লেটার যদি ক্লিয়ার হয়ে যায়, একটু লিখে দিবেন এলডি, যা আপনারা সবাই জানেন। তারপরেও ক্লাসের শুরু থেকে আমরা বেসিক থেকে শিখবো। তাহলে প্রথম আমাদের কি ছিল? লেটার হচ্ছে আমাদের 26টা লেটার রয়েছে। এই 26টা লেটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ভাওয়েল, আরেকটাকে বলি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল আছে হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাদে বাকি যে 21টা রয়েছে, এই 21টাকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। ওকে, সবাই একটু বলেন এলডি লিখে দিবেন, সবাই একটু এলডি লিখে দিবেন। আর আমরা নোট বাইরে কোথাও দিব না, নোট আপনাদের কাছেই রাখবেন। 42 জন ক্লাসে চলে আসছেন, ধন্যবাদ সবাইকে। দিলরুবা আক্তার লিখেছেন এলডি, খাদিজা আক্তার এলডি লিখেছেন। আচ্ছা, ভোরের শিশির আপনি সব ক্লাস নেন, আমি যদি নিতে পারি সব থেকে বেস্ট হবে আপনার জন্য, এটা আপনি মাথায় রাখেন। আচ্ছা, তিথিয়াবু লিখেছেন এলডি, হাফসা আক্তার লিখেছেন এলডি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ। এবার আসেন ভাই,
আমরা এই লেটারের পরে যে ধাপে যাই, এই ধাপের নাম হচ্ছে ভাইয়া, লেটারের পরে আমরা যে ধাপে যাই সেই ধাপের নাম হচ্ছে ওয়ার্ড। খেয়াল করবেন, মানে এক বা একাধিক লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করি। আচ্ছা একটু লেখেন, 1 নাম্বার লেখেন, এক বা একাধিক, সুন্দর করে লিখবেন, এক বা একাধিক বর্ণ, এক বা একাধিক বর্ণ। আজকে আমরা বেসিকটা ভালো করে শিখবো। 2 নাম্বারটা হচ্ছে, তাহলে 1 নাম্বার কি বলেন তো, এক বা একাধিক বর্ণ থাকতে হবে। 2 নাম্বারটা লিখবেন পাশাপাশি। 2 নাম্বারটা কি লিখবো বলেন তো, 2 নাম্বারটা লিখবো হচ্ছে পাশাপাশি। আর 3 নাম্বারটা আমরা যেটা লিখবো ভাইয়া, 3 নাম্বারটা লেখেন মন। কথা 3টা আগে একটু লিখে ফেলেন, বোঝার দরকার নাই, আগে লিখে ফেলেন, সবাই একটু লিখে নেবেন। এক বা একাধিক বর্ণ, 2 নাম্বারটা হচ্ছে পাশাপাশি, 3 নাম্বারটা হচ্ছে মন। লেখা হলে বলবেন যে ভাইয়া এলডি, লেখা হলে বলবেন এলডি। এখন এইটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা ওয়ার্ড হতে গেলে মনে রাখবেন 3টা শর্ত ফিল আপ করতে হয়। একটা হচ্ছে এক বা একাধিক শব্দ বর্ণ থাকতে হবে, এক বা একাধিক বর্ণ থাকতে হবে, পাশাপাশি বসতে হবে এবং মনের ভাব প্রকাশ করতে হবে। তার মানে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড। এখন দেখেন ভাইয়া, আমি ধরেন পি বললাম, পি একটা কি বর্ণ না? আবার ধরেন আমি বললাম হচ্ছে এন বললাম, খেয়াল করেন এন একটা বর্ণ না? আবার আমি বললাম হচ্ছে ই বললাম, একটা বর্ণ। তাহলে এক বা একাধিক বর্ণ কিন্তু আছে এরা, আবার এরা পাশাপাশি বসেছে, কিন্তু এই শব্দ দিয়ে কি কখনো মনের ভাব প্রকাশ হয়? কোনোদিনও হয় না। তাহলে মনের ভাব যদি প্রকাশ না হয়, মনের ভাব যদি প্রকাশ না হয়, তাহলে সেটাকে আমি কি বলবো না, সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তাহলে এক বা একাধিক বর্ণ থাকতে হবে। তাহলে আমি যদি পেন বলতাম, খেয়াল করেন তো, এক বা একাধিক বর্ণ আছে, এরা পাশাপাশি বসেছে, আবার এর একটা অর্থ রয়েছে, যার ফলে এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড, যার ফলে এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড। ক্লিয়ার সবাই? কিন্তু আমি যদি এটা বলতাম, আবার ধরেন এই যে পি লিখলাম এখানে, আবার ই লিখলাম এখানে, আবার এন লিখলাম এখানে, এ কিন্তু আমাদের ওয়ার্ড হবে না ভাই। কেন হবে না? দেখেন এই পাশাপাশি এরা বসেনি, পাশাপাশি দেখেন শয়তান বসে পড়েছে, তো যার ফলে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা থাকার কারণে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তাহলে আজকে থেকে আমরা শিখলাম ওয়ার্ড হতে গেলে মনে রাখবেন 3টা শর্ত ফিল আপ করতে হয়। এক বা একাধিক বর্ণ থাকতে হবে, তাদেরকে পাশাপাশি বসতে হবে এবং মনের ভাব প্রকাশ করতে হবে। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ওয়ার্ড। ক্লিয়ার ভাই বোনেরা? ওয়ার্ড কি বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ড যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন WD। WD মানে হচ্ছে ওয়ার্ড ডান। একদম 0 থেকে শুরু করেছি, আমি ধরে নিয়েছি যে আমার ভাই বোন ABCD ছাড়া কিছু পারে না, সেখান থেকেই আমি শুরুটা করেছি, কারণ আমার দরকার হচ্ছে আপনাদের ভালো একটা মানে সবার স্বপ্নটা পূরণ করা আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু বলেন সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু বলে ফেলবেন যে ওয়ার্ডটা ক্লিয়ার কিনা। WD লিখবেন সবাই, হয়ে গেলে একটু WD লিখে দিবেন। আজকে একদম বেসিক ক্লাসগুলো শিখবো, আজকের ক্লাসটাই এরকম হবে আমাদের। হ্যাঁ, সবাই সবাই একটু লিখে দেন, সবাই একটু লিখে দেন, কারণ আমি জানি যে আমার ভাই বোনেরা একদম ইংলিশের প্রচন্ড লেভেলে দুর্বল। তো এমন ভাবে শেখাবো যাতে আপনারা নিজেরাই টিউশনই করতে পারবেন, এমন সিস্টেমে শেখাই দিচ্ছি। হ্যাঁ, নোট করে ফেলবেন সুন্দর করে। আচ্ছা, ওয়ার্ডের পরে আসেন। ওয়ার্ডের পরে আমরা যেটা শিখবো ভাইয়া, সেটা হচ্ছে সিলেবল শিখবো। এই সিলেবল থেকে আমাদের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষাতে আসে, বুঝতে পারছেন? বিশেষ করে বাংলাটা আসে। মানে এক কথায় সিলেবল মানে হচ্ছে অক্ষর। অক্ষরটা হলো ভাইয়া উচ্চারণের সুবিধার্থে আপনি এক বা একাধিক শব্দ যতটুকু উচ্চারণ করতে পারেন সেটা হচ্ছে সিলেবল। কি বললাম বলেন তো, যে একটা ওয়ার্ড বা শব্দ উচ্চারণের প্রণালী, উচ্চারণের প্রণালী। তাহলে কোন শব্দ বা ওয়ার্ড, কোন শব্দ বা ওয়ার্ড উচ্চারণের প্রণালীকে, উচ্চারণের প্রণালীকে আমরা কি বলবো বলেন তো? প্রণালীকে বলবো হচ্ছে সিলেবল। তার মানেটা হচ্ছে যে আপনি এক কথায় ওই যে ক্ষুদ্র প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারেন সেটাকে আমরা বলি হচ্ছে সিলেবল। ওকে, এই সিলেবলকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি একটু শিখে নেন। একটা হচ্ছে আপনার মোনোসিলেবল, একটা হচ্ছে আপনার ডাই সিলেবল, একটা হচ্ছে আপনার ট্রাই সিলেবল, আর একটা হচ্ছে আপনার পলিসিলেবল। এখন বিষয়টা কি ভাই? বিষয়টা হলো একবারে যেটা উচ্চারণ করা যায় সেটাকে আমরা বলি মোনোসিলেবল, একবারে উচ্চারণ করা যায়। যেমন ধরেন আমি বললাম ইজ, একবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি যে মাই, একবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি যে ইট, একবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি যে হিম, একবারে উচ্চারণ হয়েছে, তাই না? আমি যদি বলি যে পেন, দেখেন একবারে উচ্চারণ হয়েছে। তাহলে একবারে যেই শব্দগুলো উচ্চারণ করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে মোনোসিলেবল। একবারে যা উচ্চারণ করা যাবে সেটাকে কি বলবো বলেন তো? মোনোসিলেবল বলবো। ডাই মানে কি? যেটা দুইবারে উচ্চারণ করা যায়। যেমন দেখেন আমি যদি বলি যে মারুফ, খেয়াল করেন তো ভাই, মা রুফ, দুইবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি নিঝুম, দেখেন এই যে
নিজুম, খেয়াল করেন এই যে নিজুম দুইবারে উচ্চারণ হয়েছে, তাহলে যেটা দুইবারে উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইসিলেবল। এখন আপনি নিজের মতো করে চিন্তা করেন, মিতু, মিতু আপুর নাম, মিতু এখানে কমেন্ট করেছেন, মিতু, খেয়াল করেন তো ভাই, তাহলে মিতু, দেখেন মিতু দুইবারে উচ্চারণ হয়েছে, তাহলে দুইবারে উচ্চারণ হলে সেটাকে আমরা বলবো ডাইসিলেবল। আর যেটাকে তিনবারে উচ্চারণ করতে পারবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো, ট্রাইসিলেবল। যেমন দেখেন আমি যদি বলি প্রপারলি, খেয়াল করেন প্রপারলি, খেয়াল করেন প্রপারলি, তিনবারে উচ্চারণ হলে সেটা ট্রাইসিলেবল। আমি যদি বলি যে তাহেরা, দেখেন তাহেরা, এই যে খেয়াল করেন তাহেরা তিনবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি যে সালেহা, সালেহা, খেয়াল করেন এই যে সালেহা তিনবারে উচ্চারণ হয়েছে। আমি যদি বলি রহিমা, রহিমা তিনবারে উচ্চারণ হয়েছে, যার ফলে এগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রাইসিলেবল। তাহলে যেটা একবারে উচ্চারণ হবে মনোসিলেবল, যেটা দুইবারে উচ্চারণ হয় সেটা ডাইসিলেবল, যেটা তিনবারে উচ্চারণ হবে সেটা হচ্ছে ট্রাইসিলেবল। আর পলি মানে হচ্ছে তিনের অধিকবারে যেটা উচ্চারণ হয়। যেমন আপনি বলতে পারেন ইউনিভার্সিটি, খেয়াল করেন ইউনিভার্সিটি, খেয়াল করেন তো ভাই, ইউনিভার্সিটি 5 বারে উচ্চারণ হয়, বুঝতে পেরেছেন। এরপরে ধরেন ইউনিভার্সিটি, পরে বললাম এডুকেশন, খেয়াল করেন এডুকেশন, এডুকেশন ইংরেজির সাথে কিন্তু বাংলার কিছু জায়গা মিল আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে এডুকেশন কয়বার উচ্চারণ হয়েছে, 4 বারে, যেটাকে আমরা বলবো পলিসিলেবল। আমি আশা করব আজকের পরে আপনাদের সিলেবল নিয়ে কেউ আটকাতে পারবে না। এখন আপনার পাশে যা আছে উগান্ডা, বলেন উগান্ডা কোন সিলেবল, বলে ফেলেন সবাই। উগান্ডা কোন সিলেবল হবে বলেন, উগান্ডা কোন সিলেবল হবে, দ্রুত বলবেন উগান্ডা কোন সিলেবল হবে, এটা সবাই একটু বলে আমাকে বলেন যে ভাই উগান্ডা হচ্ছে এই সিলেবল হবে। সবাই বলেন, সবাই বলেন উগান্ডা কোন সিলেবল, উগান্ডা কোন সিলেবল হবে, একটু দ্রুত বলবেন ভাই বোনেরা যে উগান্ডা হচ্ছে এই সিলেবল হবে। আর আপনারা আপনাদের ফ্রেন্ডদের একটু জানাবেন যে আমাদের ড্রিম ব্যাচে কিন্তু এইভাবে পড়ানো হচ্ছে, বুঝতে পারছেন, যাতে তারাও অ্যাড হয়ে যায়। আপনারা যদিও অনেককে রেফার করেছেন, তারাও ভর্তি হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে আমার ভাই বোনেরা মোটামুটি তাদের ফ্রেন্ডদেরকে যে জানাচ্ছেন, অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের পরে। তাহলে উগান্ডা কি হবে ভাই, উগান্ডা, উগান্ডা 3 বারে উচ্চারণ হয়েছে, যার জন্য এটা হচ্ছে ট্রাইসিলেবল হবে, এটা হচ্ছে ট্রাইসিলেবল হবে। তাহলে সিলেবল যদি আপনারা বুঝে থাকেন একটু লিখে দিবেন যে ভাইয়া এসডি, এসডি মানে হচ্ছে সিলেবল ডান। ধাপে ধাপে শিখতে হয় ইংরেজি, প্রথমে লেটার শিখলাম, এরপরে সিলেবল শিখলাম, এর পরেরটাই আমরা এবার যাব। সবাই কি ক্লিয়ার, একটু বলে ফেলেন ভাইয়া, সবাই একটু বলে ফেলেন ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন একটু বলেন। তাহলে সিলেবলটা যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে লিখে দিবেন যে ভাইয়া এসডি, এসডি মানে হচ্ছে সিলেবল ডান। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আহসান হাবিব মিরাজ ভাই লিখেছেন ট্রাইসিলেবল, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা, তুনহা শেখ লিখেছেন ট্রাইসিলেবল, ধন্যবাদ বোন। আরিফা আখি লিখেছেন ট্রাইসিলেবল, শারমিন লাবণী আপু লিখেছেন ট্রাইসিলেবল, নিগাত সুলতানা লিখেছেন ট্রাইসিলেবল, পূজা সিং আপু লিখেছেন এসডি, ধন্যবাদ। এই তো আপনারা বস, কিন্তু ক্লাস কেউ মিস দিয়েন না ভাই, বিশ্বাস করেন একদম সব কিছু গুছাই দেওয়ার দায়িত্ব কার, আমার। এজন্য কোনো পেইন নেই, পেইন বাদে ক্লাস করেন, শেষ। এরপরে চলে আসেন ভাই, লেখেন সবাই সেন্টেন্স। দেখেন এই সেন্টেন্সটাই আমরা অনেকেই চিনতে পারি না, কিন্তু আজকের পরে আর সেন্টেন্স নিয়ে ঝামেলা থাকবে না। সেন্টেন্স মানে কি ভাই, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, খেয়াল করবেন সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেম ভাবে আমরা এখানেও 3টা শর্ত আছে, লেখেন এক বা একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ থাকতে হবে, এক বা একাধিক শব্দ। 2 নম্বরে লিখবেন পাশাপাশি, 2 নম্বরে লিখবেন হচ্ছে পাশাপাশি, পাশাপাশি। আর এই পাশাপাশির পরে অবশ্যই লিখবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ও অবলিক সি লিখবেন। আচ্ছা, 3 নম্বরে লিখবেন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করতে হবে। এই 3টা শর্ত যদি ফিল আপ করে তাকেই আমরা বলি হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমাদের কিন্তু জব পরীক্ষাতে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে হয়ে থাকে ভাই বোনেরা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসতে হবে, 3 নাম্বারটা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে হবে, তাকেই আমরা বলবো কি বলেন তো, তাকে আমরা বলবো হচ্ছে সেন্টেন্স। এখন খেয়াল করবেন, ধরেন আমি ভাত খাই, আমি ভাত খাই। আচ্ছা খেয়াল করবেন, আমি ভাত খাই, আমি মানে হচ্ছে আই, ভাত মানে হচ্ছে রাইস, আর খাই মানে হচ্ছে ইট। প্রিয় ভাই বোন, এই বাংলার সাথে ইংরেজি বলেন তো এটা কি সেন্টেন্স হবে নাকি হবে না? ইয়েস অর নট লিখে দিবেন, ইয়েস অর নট, ইয়েস অর নট, দ্রুত বলবেন এটা কি সেন্টেন্স হবে নাকি সেন্টেন্স হবে না, দ্রুত বলেন সবাই, সবাই একটু দ্রুত বলে ফেলবেন, সবাই একটু দ্রুত বলে ফেলবেন, সবাই একটু দ্রুত বলে ফেলতে হবে, সবাই একটু দ্রুত বলে ফেলতে হবে। আমি ভাত খাই, আই রাইস ইট, এটা কি হইছে? এটা কি হইছে ভাই? খেয়াল করেন, আমি ভাত খাই ভাই, এটা দেখেন মানে কিন্তু ঠিক আছে, এটা দেখেন এক বা একাধিক শব্দও কিন্তু আছে, যে দেখেন 1টা 2টো 3টা শব্দও কিন্তু এখানে রয়েছে,
শব্দও কিন্তু এখানে আছে, তাহলে শব্দ আছে কিন্তু এরা দেখেন মনের ভাবও কিন্তু প্রকাশ করে, কিন্তু সমস্যা হচ্ছে এরা কিন্তু পাশাপাশি বসেনি। পাশাপাশি বসেনি মানে কি, অবশ্যই সাবজেক্টের পরে আপনার ভার্ব হতে হবে, কিন্তু এখানে কিন্তু ভার্ব হয়নি, ভার্ব না দিয়ে রাইসটা আগে চলে আসছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল আইট রাইস। তাহলে যখন আমি আইট রাইস লিখবো তখনটাই এটা সম্পূর্ণটা ফিল আপ করবে। সবাইকে বুঝতে পারছেন ভাই? তার মানে এখানে আমরা বুঝলাম যে 2 নাম্বার যে শর্তটা ছিল পাশাপাশি, এই শব্দটা ফিল আপ করেনি, যার ফলে এইটাকে আমরা বলতে পারবো না এটা সেন্টেন্স হয়েছে, ভুল সেন্টেন্স হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এটা বুঝলাম। এইবার আসেন, আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এখানে ও আর সি মানে কি, এটা এখন আমরা একটু শিখবো। লেখেন সবাই, আচ্ছা সবাই একটু লেখেন, অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, আর একটা লিখবেন হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্ট এই দুটো বিষয় একটু আমাদেরকে জানতে হবে। সেটা হলো 1 নাম্বার, খেয়াল করেন ভাইয়া, 1 নাম্বারটা হচ্ছে অবজেক্ট এর সম্পর্ক, অবজেক্টের সম্পর্ক। লেখেন সবাই, অবজেক্টের সম্পর্ক, অবজেক্টের সম্পর্ক থাকে, অবজেক্টের সম্পর্ক থাকে, সবাই লিখবেন অবজেক্টের সম্পর্ক থাকে ভার্বের সাথে, ভার্বের সাথে হচ্ছে মূলত অবজেক্টের সম্পর্ক থাকবে। এখানে লিখবেন, এখানে লেখেন কমপ্লিমেন্টের সম্পর্ক থাকে, আগে লিখে নেন, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। কমপ্লিমেন্টের সম্পর্ক থাকে, কমপ্লিমেন্টের সম্পর্ক থাকে থাকে সাবজেক্টের সাথে। কার সাথে? সাবজেক্টের সাথে। কমপ্লিমেন্টের সম্পর্ক থাকে হচ্ছে সাবজেক্টের সাথে। একটু লিখে ফেলেন সবাই। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করব, দারুণ করে বোঝার চেষ্টা করব। সেটা হলো আমাদের এখানে যেটা বলেছে ভাই বোনেরা, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। সেটা হলো আমি ধরেন বললাম আই এম আ স্টুডেন্ট, খেয়াল করবেন প্রশ্নের অ্যান্সার দিবেন। এখানে বলেন এই আইটা কি, অবশ্যই সাবজেক্ট যোগের সাথে, খেয়াল করবেন। আর এই স্টুডেন্টটা কি, এখন কথা হচ্ছে ভাইয়া এইটাকে আমি অবজেক্ট বলবো নাকি এটাকে আমি কমপ্লিমেন্ট বলবো, এটা হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন। প্রিয় ভাই বোন খেয়াল করেন, যদি অবজেক্টের সম্পর্ক ভার্বের সাথে, কমপ্লিমেন্টের সম্পর্ক কার সাথে? সাবজেক্টের সাথে। তাহলে আই এম আ স্টুডেন্ট, এই যে আমি একজন ছাত্র, ভাই এই ছাত্রটা কে বলেন তো? ছাত্রটা আমি না, আমি তো ছাত্র, তার মানে এই ছাত্রের সম্পর্ক আমার সাথে মানে সাবজেক্টের সাথে। তাহলে সাবজেক্টের সাথে কার সম্পর্ক হয় ভাই? কমপ্লিমেন্টের সম্পর্ক হয়, যার ফলে এটাকে আমি অবজেক্ট না বলে এটা আমাকে বলতে হবে হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। প্রিয় ভাই বোন সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলবেন যে ক্লিয়ার কিনা, একটু আমাকে বলবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা, দ্রুত বলবেন, দ্রুত বলবেন। আমরা কি ক্লিয়ার বলেন তো যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের বিষয়টা আমরা বুঝলাম কিনা? আমি যদি বলি যে হি ইটস রাইস, খেয়াল করেন হি ইটস রাইস, আচ্ছা সে ভাত খায়, আচ্ছা এই ভাতটা, সে কি ভাত? সে কখনো ভাত হতে পারে? মানুষ কি ভাত হতে পারে? ভাত কি করা হয় ভাই? ভাত হচ্ছে খাওয়া হয়। তাহলে ভাতের সাথে, ভাত খাওয়ার সাথে সম্পর্ক, ভার্বের সাথে সম্পর্ক, তার মানে এই রাইসটা হচ্ছে অবজেক্ট, এই রাইসটা হচ্ছে অবজেক্ট। প্রিয় ভাই বোন দেখেন তো বুঝছেন কিনা, দেখেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে আমি বলছি যে হি ইটস রাইস, সেম ভাবে আই এম আ টিচার, আই এম আ ইঞ্জিনিয়ার, তারপরে হি ইজ এ ফার্মার। খেয়াল করেন আমি যদি বলি এখন হি ইজ এ ফার্মার, খুব মনোযোগ দিবেন, হি ইজ এ ফার্মার, ভাই বোনেরা খুব মনোযোগ। সে একজন ফার্মার, সে একজন কৃষক, ভাই কৃষককে, সে কৃষক না, তার মানে এই কৃষকের সম্পর্ক তার সাথে, সে একজন কৃষক, যার ফলে এই হি আর এ ফার্মার এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো? এটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট হবে। প্রিয় ভাই বোন দেখেন তো সবাই বুঝছেন কিনা? সবাই কি বুঝছেন? জীবনে ভুল হবে কোনো সম্ভাবনা নাই। মজার একটা কথা বলে রাখি ভাই বোনেরা, সেটা হলো যে সেন্টেন্সের অবজেক্ট থাকে না, যে সেন্টেন্সের অবজেক্ট থাকে না ওর কখনো ভয়েস চেঞ্জ করা যায় না। তার মানে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না। হি ইজ এ ফার্মার কোনোদিন ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তারপরে আই এম আই স্টুডেন্ট কখনো ভয়েস চেঞ্জ করতে পারবেন না। ভয়েস করতে গেলে শর্ত একটাই থাকে, সেটা হচ্ছে অবশ্যই তার অবজেক্ট থাকতে হবে। অবশ্যই তার কি থাকতে হবে বলেন তো? অবশ্যই তার অবজেক্ট থাকতে হবে। ক্লিয়ার ভাই বোনেরা? আশা করছি এই অংশটা পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝছি। এবার আসেন সাবজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। সাবজেক্ট মানে কি ভাই? যে করে, এক কথায় কর্তা। এই কর্তা তিন ভাবে হতে পারে, একটা হচ্ছে আপনার ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। মোস্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হলো ফার্স্ট পারসন মানে আমি যখন কথা বলবো, আমি যখন বলবো তখন আমি বক্তা, তার মানে আমি হচ্ছে ফার্স্ট পারসন, আর আমি বলছি মানে আই উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। সবগুলোই সাবজেক্ট, এটা লাগবে, একটু পরেই লাগবে। সেকেন্ড পারসনটা হলো ইউ, মানে যে শোনে, শ্রোতাকে আমরা সেকেন্ড পারসন বলি। আর বক্তা এবং শ্রোতার মাঝখানে যারা নাই তারা সব থার্ড পারসন হয়। কি হয়? থার্ড পারসন হয়। যেমন ধরেন আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার মা ওই পাশে বসে আছে, মা হচ্ছে থার্ড পারসন।
বুঝতে পারেননি? আমার আর আপনার মধ্যে যদি আপনার বাবা মা চলে আসে, তারা কিন্তু থার্ড পারসন, তারা এখন থাকবে না। তার মানে এই তিনটা বাদে বাকি সব কিছু হচ্ছে আপনার থার্ড পারসন হয়। এমনকি থার্ড পারসন বলতে পৃথিবীর যত নাম আছে সব নামই থার্ড পারসন। আমি এখন বলছি রহিম করিম, তাহলে এই রহিম করিম তো আমাদের মধ্যে নাই, আছে কি? নাই, না থাকার কারণে তারা সব থার্ড পারসন। ওকে, তাহলে সবাই যদি সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যায় একটু লিখে দিবেন এসডি। এসডি মানে হচ্ছে সাবজেক্ট ডান। দারুণ ক্লাস পাচ্ছেন আজকে বিশ্বাস করেন বেশি সময় ক্লাস দিব না ভাই, কারণ আমাদের মূল ক্লাস শুরু হবে আগামী দিন থেকে। আজকে বেসিকটা ধরাই দিচ্ছি, আর বেসিক পারা মানে দেখবেন যে সব একদম ধাপে ধাপে কাজে লাগে। ইংলিশ এমন একটা সাবজেক্ট, এটা যদি আপনি জিরো থেকে সুন্দর করে ধাপে 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 সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারেন, এই ইংলিশে আপনি ভালো করবেন। বুঝতে পেরেছেন? আবার বললেন না ম্যাথ টিচার আবার কি বলে এরকম। যাই হোক, এটা আমার অভিজ্ঞতা বলে। আর সত্যিকার অর্থে এই যে সব সাবজেক্ট যে এরকমভাবে পড়াই দিই, এটা আসলে আমার কোনো ক্রেডিট না ভাই। আমার স্রষ্টা আমাকে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, কথা বলার মতো এই যে সুন্দর মুখ দিয়েছেন, কথা বলার জন্য একটা ব্রেন দিয়েছেন, এইভাবেই মনে করেন যে পারতেছি, না হলে পারতাম না। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা জেনে ফেললাম সাবজেক্ট। এইবার আসেন ভাই মজার জিনিসে চলে আসবো, সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কত প্রকার ভাই বোনেরা? সেন্টেন্সকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়, তবে আমরা আজকে প্রথম যেটা শিখবো, এক নম্বরে লিখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। এক নম্বরে লেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। দুই নম্বরে লেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুই নম্বরে লিখবেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তিন নম্বরে লেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মিনিং অনুযায়ী শব্দের শ্রেণী বিভাগ, ইম্পারেটিভ সেন্টেন্স। চার নম্বরে লিখবেন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, চার নম্বরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর পাঁচ নম্বরটা লিখবেন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। পাঁচ নম্বরটা কি বলেন তো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় ভাই বোন, এই পাঁচটা এখন আমরা একটু জানবো, সবাই একটু লিখে নেন। এখানে লেখেন এসইউবি থাকে, এখানে লিখবেন এসইউবি থাকে। এখানে লেখেন জিজ্ঞাসা চিহ্ন থাকে, এখানে লেখেন এসইউবি থাকে না, আর থাকলে উজ্জ থাকে। মেন কথা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দ্বারা শুরু, ভার্ব দ্বারা শুরু। অপটেটিভে লেখেন সাধারণত মে শব্দ থাকে, এটা হচ্ছে সাধারণত, সাধারণত মে শব্দ থাকে, সবকিছুতে থাকতে হবে এমন না। এক্সক্লেমেটরি লিখবেন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা লেখা হলে আমাকে একটু লিখে দিবেন এলডি। এলডি মানে হচ্ছে লেখা ডান হয়েছে, এলডি মানে হচ্ছে লেখা ডান হয়েছে। সবাই একটু লিখে ফেলবেন ভাই বোনেরা, সবাই একটু লিখে ফেলার চেষ্টা করবেন প্লিজ। সবাই একটু বলে ফেলতে হবে ভাই বোনেরা, সবাই একটু বলে ফেলার চেষ্টা করেন প্লিজ, সবাই একটু বলে ফেলার চেষ্টা করেন, সবাই একটু বলে ফেলার চেষ্টা করবেন প্লিজ। আমরা কি বুঝতে পেরেছি? লেখা হয়েছে? লেখা হলে এলডি লিখে দিবেন। আহসান হাবিব মিরাজ ভাই লিখেছেন এলডি, ধন্যবাদ। এফ ওয়াই ইয়াসমিন আপু লিখেছেন এলডি, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবার কি লেখা হয়েছে একটু দ্রুত বলেন। দিলরুবা আক্তার লিখেছেন এলডি, ধন্যবাদ সবাইকে। এইবার দেখেন তো, ধরেন আমি বললাম হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন। আচ্ছা, খেয়াল করেন তো ভাই, যে শব্দটার সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট তো কোনোদিন পিছনে থাকে না, সাবজেক্ট শুরুতে থাকে। তাহলে সাবজেক্ট যার আছে, যে শব্দের সাবজেক্ট আছে, যে সেন্টেন্সের সাবজেক্ট আছে, সেটা সরাসরি বলবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এখানে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? কারণ সাবজেক্ট আছে। সাবজেক্ট আমি আলোচনা করেছি না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সবগুলোকেই বলা হয় হচ্ছে সাবজেক্ট। সবগুলোকে কি বলা হয় বলেন তো? সাবজেক্ট বলা হয়। আচ্ছা, আমি যদি বলি যে হোয়াটস ইওর নেম, খেয়াল করেন, আমি যদি বলি যে হোয়াটস ইওর নেম, আমি ধরেন বললাম যে হোয়াটস ইওর নেম, তা এই যে হোয়াটস ইওর নেম শেষে আপনি খেয়াল করবেন, শেষে কি আছে ভাই? জিজ্ঞাসা চিহ্ন আছে না? শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলে অবশ্যই আপনি মনে রাখবেন এটা হচ্ছে আপনার কি হবে বলেন তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ হবে। এবার খেয়াল করেন, আমি ধরেন বললাম ওপেন দা ডোর, ওপেন দা ডোর। আচ্ছা, এই যে ওপেন দা ডোর, এখানে কি কোনো সাবজেক্ট আছে? ওই যে আই, উই, হি, শি, ইট, তারপরে সে পৃথিবীর যত নাম আছে, এগুলো কি কিছু আছে শুরুতে? কিছু নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, যার ফলে এটাকে আমরা বলবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ। আবার আমি বলছি যে মে আল্লাহ ব্লেজ ইউ, খেয়াল করেন, মে আল্লাহ ব্লেজ ইউ, খেয়াল করবেন, মে আল্লাহ ব্লেজ ইউ। ভাই এই যে সেন্টেন্সটা দেখেন, সাধারণত মে থাকলে আমরা জানি হচ্ছে অপটেটিভ হয়, সাধারণত মে থাকলে কি হয় বলেন তো? অপটেটিভ হয়। তবে এটা ছাড়াও অপটেটিভ হতে পারে, তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে মে থাকে। আচ্ছা, এরপর ধরেন আমি বললাম ওহ উই ওন দ্য গেম, উই ওন দ্য গেম, খেয়াল করেন, এই যে ওন দ্য গেম বললাম, এখানে আপনি দেখেন একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে, যার ফলে এটাকে আমি বলবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার অনেক ভাই বোন আছে যারা সত্যিকার অর্থে সেন্টেন্স এখনো চিনতে পারেন না, তো যারা সেন্টেন্স চিনতে পারেন না তার জন্য আমরা এই যে আজকে সেন্টেন্সটা সুন্দর করে চিনাই ফেললাম। সবাইকে এই যে পাঁচটা সেন্টেন্সের বিষয়টা বুঝতে পেরেছেন? জাস্ট ওই কথাটুকু মনে রাখবেন, এই যে এটা একটু খাতায় লিখে নেন। যে স্টুডেন্ট আপনি পড়াবেন,
আপনি শিখে যে স্টুডেন্ট আপনি পড়াতে যাবেন এই জিনিসটা লিখলে দেখবেন যে আপনার একবারে হয়ে যাচ্ছে। কারণ অনেক সেন্টেন্স আছে যার মিনিং কিন্তু আমরা জানি না, অনেক শব্দার্থ আছে যে শব্দের অর্থ আমাদের করতে গেলে দাঁত মুখ সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো সেক্ষেত্রে এই জন্য আমরা এই কাজটা করলাম আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি সবাই ক্লিয়ার? এই পাঁচটা যদি আপনারা সেন্টেন্স যদি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন এসডি। এসডি মানে হচ্ছে সেন্টেন্স ডান, এসডি মানে হচ্ছে সেন্টেন্স ডান। ক্লিয়ার সবাই? একটু বলেন ক্লিয়ার কিনা। ইংরেজি পারেন আমার ভাই বোন, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। বুঝতে পারছেন? খেলা তো কেবল শুরু করলাম, এখনো মূল খেলা কিন্তু শুরু হয়নি। মূল খেলা আরো কিছুদিন পরে থেকে শুরু হবে, কারণ এখনো তো এতে হয়নি। সবাই কি বুঝছেন ভাই? সবাই কি বুঝতে পারছেন? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। আশা করছি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এরপরে আসেন আজকে লাস্ট জিনিস, বেশি আলোচনা করব না আজকে, প্রথমেই বলেছিলাম। লেখেন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বেশি আলোচনা করব না ভাই। আমাদের চাকরির পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জায়গা হচ্ছে এইটা। বিসিএস পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন আসে 4টা, 4 মার্কের কোশ্চেন শুধু পার্টস অফ স্পিচ থেকে আসে। এই পার্টস অফ স্পিচ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 3 মার্ক কমন পাবেন, নিবন্ধনে পাবেন প্রায় 4 থেকে 5 মার্ক শুধু এইখান থেকে। তাহলে এই জায়গাটা আমাদের একদম পুরো কি করতে হবে বলেন তো? ফাতাফাতা করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হলো দেখেন পার্ট। আচ্ছা পার্ট মানে কি ভাই? পার্ট মানে আমরা জানি হচ্ছে অংশ। পার্ট মানে আমরা জানি হচ্ছে অংশ। অফ মানে আমরা জানি হচ্ছে এর। আরেকটা কি আছে বলেন তো? স্পিচ। স্পিচ মানে আমরা জানি হচ্ছে ভাই উক্তি। স্পিচ মানে আমরা জানি হচ্ছে উক্তি। সবাই ক্লিয়ার কিনা? তাহলে পার্ট মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, এবং স্পিচ মানে হচ্ছে উক্তি। কথা বুঝতে পারছেন? পার্টস অফ স্পিচ। অফ, অফ স্পিচ মানে এর, র এর যুক্ত হয়। অফ কিন্তু একটা প্রিপজিশন, যেই প্রিপজিশনকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। বুঝতে পারছেন? র এর ষষ্ঠী বিভক্তি। তাহলে অফ স্পিচ, আমি যদি বলি যে অফ মারুফ, মারুফের। অফ বাংলাদেশ, বাংলাদেশের। অফ প্রাইমারি, প্রাইমারি এর। বুঝতে পারছেন? এইভাবে আসে। এখন বিষয়টা হলো এই পার্টস অফ স্পিচ কি জিনিস লেখেন সবাই। বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়। সবাই একটু লিখে নেন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ থাকতে হবে। যেমন ধরেন আমি যদি বলি যে আই এম আ বয়, খেয়াল করেন এখানে দেখেন প্রত্যেকটা শব্দের মানে আছে। আই মানে আমি, এম মানে হই, এ মানে একটি, বয় মানে বালক। বুঝতে পারছেন? এই বয় মানে হচ্ছে বালক। আচ্ছা তারপরে এ মানে কি আমরা জানি একটি, মানে আছে ভাই। এম মানে হচ্ছে হই। আচ্ছা তারপরে দেখেন আই মানে হচ্ছে আমি। প্রিয় ভাই বোন খুব মনোযোগ দিবেন। তাহলে আমরা জানবো যে বাক্যে ব্যবহৃত, প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ থাকবে এবং সেই শব্দের যদি অর্থ থাকে, অর্থ থাকলে তাকে আমরা বলবো হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে নাউন, 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। 5 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভার্ব। 6 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে প্রিপজিশন। খেয়াল করেন প্রিপজিশন, প্রিপজিশন। 7 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে কনজাংশন, কনজাংশন। খেয়াল করেন কনজাংশন। আর লাস্ট যেটা আছে 8 নাম্বারটা, 8 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। লাস্টটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। দেখেন সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা? সবাই লিখে ফেলেন। আজকে আমরা আলোচনায় যাব না, আমরা এই যে নাউন থেকে নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। লেকচার 2 এ হচ্ছে আমাদের নাউন আসবে। আজকে আমরা বেসিকটুকু আলোচনা করলাম। বুঝতে পেরেছেন ভাই বোনেরা? মানে যেগুলো ছাড়া আসলে করা যায় না। অনেক সময় দেখবেন বাট, গো, এই গো শব্দটা কিন্তু ভার্ব যেমন হয়, গোটা কিন্তু নাউনও হয়। এগুলোর খেলা আমরা আস্তে আস্তে করব, এখনই না, একটু জমাই নিই, তারপরে আস্তে ধীরে দেখবেন যে সব খেলাই আমরা করব ইনশাআল্লাহ। ওকে, ক্লাস কি বুঝতে পেরেছেন? 29 মিনিট 30 মিনিট ক্লাস নিয়েছি আজকে। বেসিকটা শেখালাম। নাউন ক্লাসে আমাদের 1 ঘন্টার বেশি লাগবে। নেক্সট ক্লাসে আমাদের নাউন নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো আজকে আমরা একদম বেসিকটা টোটালি আলাদা করে রাখতেছি। এর মধ্যে আবার আমরা নাউনটা না ঢুকাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ঝামেলা হবে। ঠিক আছে? সবাই কি ক্লাস বুঝতে পেরেছেন? একদম মন থেকে বলবেন, মন থেকে বলবেন যে ইংরেজি আমরা যেখান থেকে শুরু করেছি এটা আপনারা সুন্দর করে ক্লাসটা এনজয় করেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা। বেসিকটা আজকে শেখাই দিয়েছি ভাই। এরপরে আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব নেক্সট ক্লাস থেকে। ম্যাথ টিচার ইংরেজি ক্লাস নিল, যাই হোক আপনারা আবার মন খারাপ করেন না ভাই। তবে আমার পড়া যদি না বুঝতে পারেন অবশ্যই 100% আপনাকে মনে রাখতে হবে
অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে একটু মজা করে পড়াশোনা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ভালো হবে। সবাইকে বুঝতে পেরেছেন? যাই হোক, ইংরেজি ক্লাসটা আজকে নিলাম, আমি আশা করব যে ক্লাসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। হ্যাঁ, প্রতিদিনের পড়া দিব ভাই, একটুখানি সময় দেন, অবশ্যই প্রতিদিনের পড়া দিব, চিন্তার কিছু নাই। আচ্ছা, পড়া লেখেন সবাই, আগামী দিনের পড়া লেখেন, আগামী দিন ক্লাসে ঢোকার পূর্বে কিন্তু পড়া নিব। আচ্ছা, এখানে বাংলা ডে আমি পিডিএফটা আবার পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা এখনো হোয়াটসঅ্যাপে যুক্ত হননি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে ফিচার্ড অপশনে যাবেন, দেখেন এই গ্রুপে ফিচার্ড লেখা আছে, ওখানে গেলে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। আজকে রাত 10টার সময় এটা দিয়ে দিব। বাংলা ডে পড়া থাকবে, একটু লিখে নেন, বাংলা ডে থাকবে হচ্ছে 1 2 3, তিনটাই পড়ে ফেলবেন, 1 2 3। আচ্ছা, ইংলিশ ডে পড়া থাকবে হচ্ছে 1 2 3, নেক্সট ক্লাসে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের পড়া, কিন্তু নেক্সট ক্লাসের পড়া, ঠিক আছে? গ্রুপে দেওয়া আছে, অবশ্যই গ্রুপে দেওয়া আছে ভাই, অবশ্যই গ্রুপে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা তো বস ভাই। আচ্ছা, এটা লিখে নেন, সবাই একটু লিখে নেন, দ্রুত লিখে নেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের কি, দাঁড়ান আগে একটু দেখে নিই যে নেক্সট আমাদের কোন টপিকের ক্লাস আছে। তাহলে পড়া দিতে সুবিধা হবে। সোমবার রাত 9টায় বাংলা ক্লাস আছে। আচ্ছা, এর সাথে বাংলা পড়া থাকবে, বাংলা যেহেতু বাংলা ক্লাস আছে, বাংলা পড়া থাকবে হচ্ছে ভাষা আর ব্যাকরণের পরের অংশটা ক্লাস নিব, ভাষা ও ব্যাকরণ। হ্যাঁ, ভাষা ও ব্যাকরণ যেটুকু পড়ানো হয়েছিল এইটুকু পড়ে আসবেন, পিডিএফ দেওয়া আছে। আচ্ছা, কিভাবে আপনারা খুঁজে পাবেন দেখেন ভাই, এই যে এটা আপনাদের গ্রুপ না, এই গ্রুপে ঢুকে এই যে ফিচার্ড আছে, দেখেন এই যে ফিচার্ডে যাবেন, ফিচার্ডে গেলে এই যে দেখেন এখানে হচ্ছে আপনাদের এই লিঙ্কে সকল ক্লাস সাজানো আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে যুক্ত হওয়ার পর আমি রাত্রে আজকে দিয়ে দিব, এখানে এই যে সবকিছু কিন্তু এখানে দেওয়া হবে। আবার বলছি, এখানে যারা নাই তারা কিন্তু ভুল করবেন, এখানে সবাইকেই থাকতে হবে ভাই। এই যে এখানে সবকিছু আমরা কিন্তু দিয়ে দিব, এই যে দেখেন বাংলা কিন্তু ডে এখানে দেওয়া আছে, সাধারণ জ্ঞান দেওয়া আছে, সবগুলো পিডিএফ এখানে আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো। ওকে, তো যার ফলে এটাতে আপনাদের যুক্ত হওয়া কিন্তু বাধ্যতামূলক, এটাতে যুক্ত হওয়া 100% বাধ্যতামূলক। আশা করছি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী সোমবার রাত 9টার সময়, ঠিক আছে? আগামী সোমবার রাত 9টার সময় আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। দেবো ভাই, আমি তো বললাম ভাই সবই দিয়ে দিব বলেছি না, আর কোনো কথা থাকতে পারে? আমি তো বললাম যে সবই দিব। রেকর্ড ক্লাস পান না, রেকর্ড ক্লাস আপনার পাওয়া লাগবে না, আপনি হচ্ছে উগান্ডায় যে ঘুরে আসেন, রেকর্ড ক্লাস পায় না, এত সুন্দর করে সাজাই দেওয়ার পরে রেকর্ড ক্লাস পায় না, কেমনটা লাগে বলেন? আপনার গ্রুপে ঢুকতে বলছি আমি ভাই, এই যে গ্রুপে ঢুকবেন না, দেখে আন্দাজে রেকর্ড ক্লাস পায় না, রেকর্ড ক্লাস কি উধাও হয়ে গেছে এখান থেকে? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কি গ্রুপ না, এটা আমাদের কি বলেন গ্রুপ। এই যে এখানে ঢুকবেন, ঢোকার পরে এই যে ফিচার্ড আছে, এই যে ফিচার্ডে ক্লিক করবেন, ফিচার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন মোর লেখা আছে, এই যে সি মোরে ক্লিক করেন, কি ক্লাস আপনি পাননি। এখানে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওরিয়েন্টেশন ক্লাস আছে, বাংলা লেকচারে এক আছে, গণিত লেকচারে এক আছে, জিকে লেকচারে এক আছে, তো সব সাজাই দিয়েছি। এখন আপনি শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ক্লাস পেয়ে যাবেন। ক্লাস পায় না, মনে হচ্ছে ক্লাস হারাই গেছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। এখন কি ক্লিয়ার ভাই? ক্লাস সবই পাবেন, না পাওয়ার কিছু নাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।